তো প্রথমেই আপনাদের কাছে আমি থ্যাংক ইউ জানাবো যে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, এবং দিদিভাইকেও থ্যাংক ইউ বলবো যে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। আপনারা কিছু জিনিস পাবেন যেটাকে আমার ভাষা আমি বলি ইমোশনাল গিফট, যেটার অফিসিয়াল ভ্যালু দিয়ে যদি আপনি দেখেন, মানে মেটেরিয়াল ভ্যালু দিয়ে যদি দেখেন, আপনি দেখবেন জিনিসটার দাম খুব বেশি হলে 5 থেকে 8 টাকা, খুব বেশি হলে 10 টাকা হবে যেগুলো জিনিস পাবেন। সবাই দেখবেন একটা সুতো পাবেন ছোট, একটা ঘুঙরু পাবেন, ছোট্ট ঘুঙরু, যে ঘুঙরু অনেকে নাচে ইউজ করে, রাইট? তারপরে পাবেন দুটো কাগজের টুকরো বেশ বড়, তার মধ্যে কিছু জিনিস আছে, আমি নিশ্চয়ই সেগুলো নিয়ে বলবো। এছাড়াও আপনারা পাবেন একটা বুক মার্কার। তো সবাই যখন পাওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আমি আপনাদের জন্য এক্স্যাক্টলি যেটার জন্য আপনারা এসছেন আমি সেই কথাগুলো বলা শুরু করব। ইন দ্য মিন টাইম আমার অনুরোধ, যদি কেউ কোনো কিছু না পেয়ে থাকেন, ওখানে অনেক ভলেন্টিয়ার্সরা আছেন, ওনাদেরকে রিকোয়েস্ট করবেন, ওনারা আপনাদের কাছে পৌঁছে দেবে। আরেকটা রিকোয়েস্ট, যতক্ষণ না আমি রিকোয়েস্ট মানে আপনাদেরকে সোকল পারমিশন তো বলতে পারি না, সোকল অ্যাডভাইস না দিচ্ছি, কাগজগুলোকে এক্সপ্লোর করতে যাবেন না। আই রিকোয়েস্ট কাগজগুলোকে এক্সপ্লোর করতে যাবেন না। কেন? তার কারণ আপনি যখনই কাগজটাকে দেখবেন আপনার কিছু মেমোরিজ সবারই থাকে। আমরা যখনই কোনো কিছু দেখি আমরা মেমোরির সাথে কানেক্ট করে সেটাকে ইভ্যালুয়েট করতে চাই। যদি আপনি আগে থেকে টাকা হ্যান্ডেল করে থাকেন, আপনাকে যদি 100 টাকার নোট দেওয়া হয়, আপনি জানেন এটা 100 টাকার নোট, আপনি ওইভাবে ইভ্যালুয়েট করেন। ঠিক সেরকমভাবে এটা, এই কাগজটা সামথিং ভেরি ইউনিক। রিকোয়েস্ট করব যতক্ষণ না আমি আপনাদের বলছি ততক্ষণ অবধি কাগজটা এক্সপ্লোর করবেন না। একটা গল্প বলি। গল্প শুনতে কতজন ভালোবাসেন? সবাই? 90% আমি দেখলাম সবাই আপনারা হাত তুলেছেন। গল্প অনেক রকমের হয়। কিছু গল্প থাকে যেটা আপনাকে অতীতে নিয়ে যায়, কিছু গল্প থাকে যেটা আপনাকে এত আশা দেয়, এত বিশ্বাস দেয়, যেন আপনাকে আপনার নিজের মনে হয় যেন আমি নতুন করে একটা লাইট পেয়ে গেলাম। আবার গল্প এরকমও হয় যেটা শোনার পর আপনি মনে করেন এইভাবেও ফিরে আসা যায়, এইভাবেও দেখা যায়। এই গল্পটা আমি যখন শুনেছিলাম তখন আমার বয়স নিয়ার অ্যাবাউট 29 to 32-র মধ্যে। আমার প্রথম বিদেশ সফর, আমি রয়েছি ইংল্যান্ডের একটি শহরে, খুব নামকরা শহর, অনেকেই হয়তো গেছেন, অনেকে রিলেটিভরাও হয়তো থাকেন, ইভেন আপনি হয়তো ওখান থেকেও পড়াশোনাও করে থাকতে পারেন। শহরটির নাম কেমব্রিজ। সো কেমব্রিজে আমার প্রফেসর প্রথম দিন দেখা হওয়ার পর, সবার সাথে কথা বলার পর আমাকে উনি রুমে রাখেন। অনেকেই কথা বলছেন, আমার মনে হয় আপনারা যদি কথা বলাটা বন্ধ রেখে যদি ইশারায় কথা বলেন তাহলে মনে হয় বাকিদের সুবিধা হয়। আপনারা ইশারায় কথা বলতে পারেন কিন্তু, তার কারণ রিসার্চ বলছে আপনার নন ভার্বাল কমিউনিকেশন ইজ মোর পাওয়ারফুল দ্যান ইউর ভার্বাল কমিউনিকেশন। আপনি কথা বলে না বুঝিয়ে আপনি চোখ খালি হাত মেরে বোঝালেও ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি। যদি আজকে আমি সময় পাই তাহলে কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট নন ভার্বাল কমিউনিকেশন আমি নিশ্চয়ই বলবো। নন ভার্বাল মানে আপনি কথা বলবেন না, খালি পশ্চারাল জেস্চার দিয়ে যে কোনো সময় যে কোনো মানুষকে উইদিন এ সেকেন্ড আপনি সম্মোহন করতে পারেন। হ্যাঁ, সম্মোহনই করতে পারেন, মানে আপনি কিছু বলছেন না, তাতেই সেই মানুষটা যেন করে জল পড়ার মতন করে আপনার মধ্যে হারিয়ে যেতে পারে। এটা একটা আর্ট, এই আর্টটা শিখতে হয়। যারা এই আর্টটা জানে তাদের এমন কিছু ম্যাজিক্যাল ক্যাপাসিটি থাকে, তাহলে যে কোনো মানুষের সামনে দাঁড়ালে যে কোনো মানুষকে যখন তখন ইনফ্লুয়েন্স করতে পারে। তো আমার অনুরোধ, আপনারা যদি কথা না বলেন তাহলে আমার সুবিধা হবে আপনাদের সাথে কমিউনিকেট করা। পিন ড্রপ সাইলেন্ট ছোটোবেলায় শুনতাম, আমি স্কুলে গেলে এই প্রোগ্রামটা করি যে 5 4 3 2 1 বলবো আর কেউ কথা বলবেন না। বাচ্চারা সেটা ফলো করে। আর আমি জানি আপনারা বাচ্চাদের বাবা মাও আছেন এবং আপনারা অনেক বড়, তো সেক্ষেত্রে আপনাদের 5 4 3 2 1 বলার দরকার আছে কিনা জানি না, তবুও বলি। 5 4, আর কথা বলা যাবে না আর কি, এইটাই আর কি। 3 2, আমি জানি 1 আর বলতে হবে না, আপনারা অলরেডি
সাইলেন্ট হয়ে গেছে। গল্পটা এরকম, এক ভদ্রলোক, প্রচুর বড় লোক, প্রচুর, এবং তার কাছে এত পয়সা সে নিজেও জানে না। সে একটা গাড়ি করে তার বন্ধুর বাড়িতে গেছে। গাড়িটার নাম ধরে নেওয়া যাক রোলস রয়েস। বন্ধুর বাড়িতে গিয়ে 2 দিন কাটানোর পর যখন রোলস রয়েস স্টার্ট করতে গেছেন, তখন দেখছেন রোলস রয়েস স্টার্ট হচ্ছে না। বেশ চিন্তায় পড়ে গেছেন, কি হবে। বন্ধুকে রিকোয়েস্ট করলো যে আমার ইমিডিয়েট একজন মেকানিক্স লাগবে যে রোলস রয়েস ঠিক করবে। বন্ধুর বক্তব্য, আমরা এখন যে গ্রামে রয়েছি, কান্ট্রি সাইডে, এখানে রোলস রয়েস ঠিক করার মতন তো এক্সপার্ট কেউ নেই। দেন হোয়াট নেক্সট? বন্ধুর বক্তব্য, যতই পয়সা লাগুক তুমি এরকম কোনো একজন স্পেশাল মেকানিক্সকে নিয়ে আসো যে আমার রোলস রয়েস ঠিক করে দেয়। বন্ধু অনেক ভাবনা চিন্তা করে বলল, ইট উইল বি ভেরি এক্সপেন্সিভ। তার কারণ লন্ডন শহর থেকে তাকে নিয়ে আসতে হবে, বিকজ আমরা রয়েছি একদম ইন্টেরিয়ার একটি গ্রামে। বন্ধু রাজি হয়ে যায়। যথারীতি একজন মেকানিক্স আসে। মেকানিক্সের হাইট নিয়ার অ্যাবাউট 4 ফুট 10, একদমই ছোট, বয়স্ক মানুষ, একটু সামনের দিকে ঝুঁকে পড়েছেন বয়সের জন্য। মেকানিক্সকে দেখে জানার গাড়ি, তিনি বেশ চিন্তিত যে এই মানুষটি পারবে কি আমার গাড়ি ঠিক করতে। যথারীতি ওনাকে বলা হলো কি আপনি রোলস রয়েস সারাতে পারবেন? উনি বললেন অফকোর্স, আমি নিশ্চয়ই পারবো। যথারীতি ওনাকে দেওয়া হলো স্কোপ। রোলস রয়েসের সামনে যে পোর্শনটা থাকে, বনেট বলে, যেটা আমরা অনেকেই জানি, উনি বনেট খোলেন ওনার স্টাইলে। খোলার পর ওনার কাছে একটা টুল কিট ছিল, ছোট্ট একটা ব্যাগ। সেই ব্যাগ থেকে একটা ছোট্ট হাতুড়ি উনি বার করলেন। বার করে একটা স্পেসিফিক পোর্শনে গিয়ে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে একটা জাস্ট 2টো নাটকে ট্রাই করলেন, আর হাতুড়ি দিয়ে 2টো ঘা দিলেন। ভদ্রলোক হাসতে হাসতে নিজেই গাড়িতে বসলেন এবং গাড়িটাকে স্টার্ট করলেন, এবং মালিককে উনি বললেন আপনার গাড়ি ঠিক হয়ে গেছে। মালিক বিশ্বাস করতে পারছে না। মালিক তখন ম্যানেজারকে ডেকে বলল যে জাস্ট চেক করো। ম্যানেজার যথারীতি উঠে স্টার্ট করলেন, তাতেও বিশ্বাস হচ্ছে না। তখন উনি বললেন আমি নিজে চালাবো। যথারীতি নিজেও যেই না স্টার্ট করলেন, নিজে স্যাটিসফাইড হলেন। নেমে মেকানিক্সকে বললো থ্যাংক ইউ মিস্টার মেকানিক্স, আই এম সো প্রাউড অফ ইউ, কনগ্র্যাচুলেশন, থ্যাংক ইউ। ম্যানেজারকে রিকোয়েস্ট করলেন যে ওনাকে যা বলে তুমি পে করে দাও। যথারীতি ভদ্রলোকের কাছে গিয়ে যখন জানতে চাওয়া হলো কত পে করতে হবে, সে বলল ইউ হ্যাভ টু পে মি 1000 পাউন্ড। 1000 পাউন্ড? ম্যানেজারের ফার্স্ট রিয়াকশন, 1000 পাউন্ড, হোয়াট ডু মিন? সো এই রিয়াকশন দেখে ভদ্রলোক হাসতে হাসতে বলল ইট ইজ। তো যথারীতি ম্যানেজারের তো ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি নেই। ম্যানেজার গিয়ে পৌঁছালো কার কাছে? মালিকের কাছে। মালিককে যেই না বলল যে উনি বলছেন 1000 পাউন্ড। মালিক যথেষ্ট বড় লোক, যথেষ্ট গুণী মানুষ, যথেষ্ট বিচক্ষণ মানুষ। মালিক বলল হতেই পারে, তুমি ওনাকে বলো একটা আইটেমাইজড বিল দিতে। আমি জানি আপনারা নিশ্চয়ই জানেন আইটেমাইজড বিল মানে কি। আইটেমাইজড বিল মানে কোনটার জন্য কত উনি চার্জ করছেন। আমরা যেরকম রেস্টুরেন্টে গেলে জলের জন্য কত, খাবারের জন্য কত, সার্ভিস ট্যাক্স কত, এরকম লেখা থাকে। তো যথারীতি আইটেমাইজড বিল ওনার ব্যাগ থেকে বার করে একটা ছোট্ট বিলের মধ্যে উনি লিখে দিলেন কিছু। মালিক দেখার পর কোনো কথা না বলে টাকাটা পে করা হলো। ওখানে লেখা ছিল 2টো হাতুড়ি ট্যাপ করার জন্য আর 2টো স্ক্রু টাইট করার জন্য অনলি 4 পাউন্ড। আর কোথায় হাতুড়িটা মারতে হবে আর কিভাবে কতটা প্রেশার দিয়ে স্ক্রুটাকে টাইট করতে হবে সেই জন্য চার্জ হলো 996 পাউন্ড। সো দ্য মিনিং অফ দ্য স্টোরি, আপনাদের সাবজেক্ট নিয়ে নয়, এন্টায়ার লাইফে পৃথিবীতে এই ধরনের মানুষকে সবাই মূল্য দেয়, যারা জানে কখন, কোথায়, কিভাবে কোন জিনিসটাকে প্লেস করলে জিনিসটার ভ্যালু 0 থেকে $1,000,000 হতে পারে। আপনাদের সবথেকে ইম্পর্টেন্ট যেটা, যারা আপনারা স্টেজ পারফর্ম করেন বা যারা আপনারা রিয়েল লাইফেও তো একটা পারফরমেন্স, এই যে আমি এখন দাঁড়িয়ে যেরকম কথা বলছি, রিয়েল লাইফটাও একটা স্টেজ। আর সেই স্টেজ পারফরমেন্সেও দেখা যায় এক একটা ফ্যামিলিতে এক একটা মানুষকে এক্সট্রা ভ্যালু দেওয়া হয়, তার কারণ তার মধ্যে এমন কিছু থাকে যেটা বাকিদের মধ্যে থাকে না।
আজকে আমি মোস্ট অফ দ্য থিংস যেগুলো শেয়ার করব সেগুলো কোনো জ্ঞানের কথা নয়, পুরোটাই আমার জীবনের অভিজ্ঞতার কথা। হতে পারে অনেকের অভিজ্ঞতার সাথে অনেকের অভিজ্ঞতা ম্যাচ করবে, অনেকের হতে পারে আজকে ফার্স্ট টাইম শুনবেন, অনেকের হতে পারে এই জিনিসটা করে হয়তো আপনি কোনো রেজাল্ট পাননি। আমি অনুরোধ করব আইনস্টাইনের গল্পটা দিয়ে আপনারা আমার ঘটনাগুলোকে দেখবেন। মানে চোখের চশমা যেরকম পারসেপশন গ্লাস বলা হয়, ঠিক সেরকমভাবে আইনস্টাইনের একটা ঘটনা আছে, অনেকে হয়তো জানবেন। আইনস্টাইন কোনো একটি কলেজে ইনভাইটেড ছিলেন এবং তিনি সেই কলেজে গিয়ে যখন স্পিচ কমপ্লিট করেন তাকে দেওয়া হয় একটা রিকোয়েস্টের মধ্যে লেখা ছিল ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য কিছু যদি উনি প্রশ্ন লিখে দেন, কেননা পরীক্ষা আছে। আইনস্টাইন যথারীতি 10টা প্রশ্ন লিখে চলে যান। পরের বছর আবার আইনস্টাইনকে ডাকা হয়। আইনস্টাইন যাওয়ার পর ওনাকে ওই সেম অনুরোধ করার পর আইনস্টাইন সেম কোশ্চেনগুলো আরেকবার রিপিট করেন। প্রফেসররা আইনস্টাইনকে সাহস করে জিজ্ঞেসই করতে পারেন না যে আপনি এত বড় ভুলটা কি করে করলেন, কিন্তু আইনস্টাইন যথারীতি প্রশ্ন লিখে চলে যায়। পরের বছর আবার আইনস্টাইনকে ডাকা হয়, আইনস্টাইনকে সেম রিকোয়েস্ট করা হয় এবং এটাও বলা হয় যে আপনি প্রথম বছর এসেছিলেন, সেই স্টুডেন্টরা সেকেন্ড ইয়ারে উঠেছে, আপনি সেকেন্ড ইয়ারে এসছেন, সেম স্টুডেন্টরা এখন থার্ড ইয়ারে, ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আপনার অনুরোধ, আপনার হেল্প লাগবে, বিকজ তারা ফাইনাল ইয়ার। তো যথারীতি কাগজ দেওয়ার পর প্রফেসররাও কিউরিয়াস যে উনি কি লেখেন। যথারীতি দেখা যায় সেম কোশ্চেন উনি লিখে যখন জমা দেন, সেই দিন আইনস্টাইনকে রিকোয়েস্ট করা হয় আপনি যদি রাত্রিবেলা থেকে যান। আইনস্টাইন থেকে যান। রাত্রিবেলা যখন সব ডিনার কমপ্লিট হয়ে গেছে, উনি ঠিক এরকমই একটা পরিবেশ ছিল, আইনস্টাইন উঠে দাঁড়িয়ে বললেন থ্যাংক ইউ, আপনারা আমাকে এতটা অনার দিয়েছেন, যদি কারোর কোনো প্রশ্ন থাকে। তো যথারীতি একজন প্রফেসর উঠে দাঁড়িয়ে বললেন, তো যথারীতি আইনস্টাইনকে জিজ্ঞেস করা হলো স্যার আপনি 3 বছর ধরে আসছেন, একই স্টুডেন্টদের সেম কোশ্চেন কেন দিচ্ছেন? আইনস্টাইন বললো একটা কাজ করা যায়, ওই যে সমস্ত স্টুডেন্টরা প্রশ্নগুলো লিখেছে উত্তরগুলো, তাদের মধ্যে 2টো অথবা 3টে খাতা যদি নিয়ে আসা যায়। বলে ঠিক আছে। আইনস্টাইনের কথা অনুযায়ী নিয়ে আসা হয়। আইনস্টাইন খাতাগুলো না দেখেই বলেন যে একটু চেক করে দেখে নাও, আমার স্টুডেন্ট যদিও সেম, আমার কোশ্চেন যদিও বা সেম, কিন্তু ওদের উত্তরগুলো আলাদা। কেন? বিকজ ফার্স্ট ইয়ারের ম্যাচুরিটি দিয়ে যা এক্সপ্লেনেশন তারা করেছে, থার্ড ইয়ারে সেম ম্যাচুরিটি নেই, হতে পারে একই কোশ্চেন। মানে আজকে অনেক কথা আপনারা শুনেছেন যেগুলো আগেও শুনেছেন, প্রচুর ইউটিউবে দেখেছেন, প্রচুর বই পড়েছেন, কিন্তু আজকে এই মুহূর্তে ঠিক এই জায়গায় ওই কথাগুলো আপনাকে হয়তো অন্যরকম ভ্যালু দিয়েছে। ঠিক সেরকমই আমার যে অভিজ্ঞতার কথা বলবো, হতেই পারে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো কথা আপনাকে কানেক্ট করতে পারে। আপনাদের অনেক আশা নিয়ে আপনারা আজকে এই প্রোগ্রামটা এসছেন, সকালবেলা থেকে অনেকেই এসছেন। আমি জানি না এই সকাল থেকে আসার সময় কে কটার সময় ঘুম থেকে উঠেছেন, কটায় বেরিয়েছে, কিন্তু আমি কিন্তু 3 দিন আগে থেকে এই রুমটার মধ্যে ঘোরাফেরা করেছি, ফিজিক্যালি না, ভার্চুয়ালি। আমি গুগল সার্চ করেছি, এই হলটার ছবি দেখেছি, দেখে কোনো ভিডিও দেখেছি, ইউটিউবে গেছি, টিউলিপ গার্ডেন, এই গার্ডেন ওই গার্ডেন, 4খানা হল আছে, কীরকম পরিবেশ হয় আমি সেই পরিবেশটাকে দেখেছি এবং বারবার আমি ভিজুয়ালাইজ করেছি যদি আমি ওইখানটায় দাঁড়াই, কারণ আমি তো জানি না কীরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে। আমি টিম মেম্বারদের রিকোয়েস্ট করেছিলাম যে যদি কোনো সিটিং অ্যারেঞ্জমেন্টের হলো ওইভাবে দেওয়া যাবে না। তো আমি ভিজুয়ালাইজ করেছি যে আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে পুরো ক্রাউড এরকম। তারপরে আমি ভিজুয়ালাইজ করেছি আমি উল্টো দিকে দাঁড়িয়ে আছি এরকম। ইভেন এটাও ভিজুয়ালাইজ করেছি হঠাৎ করে যদি রুমগুলো কোনো অসুবিধার জন্য যদি প্রোগ্রামটা পুরো বাইরে হয়, হতেই পারে বাইরে, তাহলে বাইরে হলে আমি কোথায় দাঁড়িয়ে কিভাবে কথা বলবো সেটা অবধি ভিজুয়ালাইজ করেছি। প্রত্যেকটা ভালো প্লেয়ার যারা যে ফিল্ডে অলিম্পিকে মেডেল পায়, ওয়ার্ল্ড কাপে মেডেল পায়, তারা ফিজিক্যালি কোনো গেম খেলার আগে তারা মেন্টালি গেমটা এত ভালো করে খেলতে জানে, সেই জন্য তারা রিয়েল মাঠে যখন খেলে আমরা তাকে স্বপ্নের মতন খেলা দেখি। ইভেন ইন্ডিয়ান টিমের খেলাও আপনারা দেখছেন, ফাইনাল খেলাও হয়তো দেখবেন। এই জায়গাটাকে বলা হয় মেন্টাল রিহার্সাল। এই মেন্টাল রিহার্সালের ওপরই ম্যাক্সিমাম পড়াশোনাটা আমার, যে একটা মানুষ যে কোনো সিচুয়েশনসকে কত রকমভাবে ভিজুয়ালাইজ করবে এবং সেই ভিজুয়ালাইজের ওপর বেস করে সে কতটা জিনিসটাকে ক্যাপচার করবে। যেরকম একটা এক্সাম্পল দিই, আপনাদের সবার কাছে পেন, একটা প্যাড আছে, বেশ,
তো ওই প্যাডটাকে বার করে রাখো, কারণ কারণ আমরা কথা বলবো না, হ্যাঁ আমরা নন ভার্বাল কমিউনিকেশন, আমরা ক্লাস 5-এ পড়ি না, আমরা যথেষ্ট ম্যাচিওর, আমরা যা বলবো মনে মনে বলবো, সেই জন্য কথা বলা টোটালি বারণ। অনুরোধ, আমরা কথা না বলে জিনিসটা করব। প্যাডটা বার করার পর আজকের সেশনের সম্পর্কে দুটো ঘটনা আমি খালি বলবো, যদি ইচ্ছা হয় লিখবেন, না ইচ্ছা হয় লিখবেন না, ইটস টোটালি আপ টু ইউ। হয়ে গেছে, বার করা হয়ে গেছে। সো আপনি চাইলে আজকের ডেট লিখতে পারেন অথবা মৃণাল চক্রবর্তী সেশন লিখতে পারেন, যাতে ভবিষ্যতে এই কাগজটা আপনার সাথে থাকবে না, আমি গ্যারান্টি। যেরকম আমার কাগজ হারায়, আপনার নাও হারাতে পারে, কিন্তু দুদিন না হলেও 2 মাসের মধ্যে এই কাগজটা আপনি খুঁজে পাবেন, এটা আমি অ্যাসিওর করতে পারি। কিন্তু এই যখন আপনি লিখছেন, এই সময় আপনার 5 সেন্সরি অর্গানকে আপনি যে কনসেন্ট্রেট করছেন, সেই কারণে ওটা আপনার মনের মধ্যে সারা জীবনও হয়তো থেকে যাবে। যেরকমভাবে ছোটবেলার বহু ঘটনা আমাদের সারা জীবন মনে থাকে, 5 বছরের ঘটনা, 9 বছরের ঘটনা, কিছু ভালো মুহূর্ত, কিছু দুঃখের মুহূর্ত। সেই জন্য আমার অনুরোধ, বাধ্য করছি না লেখার জন্য। সো মৃণাল চক্রবর্তী সেশন লিখুন, যাই লিখুন, এমসি সেশন লিখুন। লিখে ফার্স্ট থিং 0.1 multiply by 1, 0.1 multiply by 1 is equal to, আমি অঙ্ক পরীক্ষা নিচ্ছি না, আমি অঙ্কে খুব কাঁচা, কিন্তু আমি জানি আপনারা এর উত্তরটা লিখতে পারবেন। কত হবে উত্তর? 0.1 multiply by 0.1 multiply by 10, হ্যাঁ multiply by 10 is equal to 1, লিখে নিয়েছেন। তার ঠিক পরে লিখুন 1 multiply by 10, গুড মেসেজ। হোয়াট ইজ দ্য ইনার মেসেজ? আমি প্রত্যেকটা কথার সাথে, প্রত্যেকটা কথার পিছনে একটা একটা করে ইনার মিনিং থাকবে, আমি বলবো। আজকে আমি যতটুকু আপনাদেরকে বলেছি বা যেটুকু আপনাদের সাথে সময় কাটাবো, এই পুরো এই বিষয়টার ওপরই থাকবে। মানে কি, একটা ছোট্ট ডট, তার ভ্যালু কতটা পাওয়ারফুল, খালি ডটটা আপনি এলিমিনেট করলেন, 1-এর ভ্যালু 10 টাইমস বেড়ে গেল। হতেই পারে এতক্ষণ সকাল থেকে এতক্ষণ অবধি যা যা আপনি শুনেছেন বা এখনও যেগুলো আপনি হয়তো শুনবেন, তার মধ্যে এই রকম সামান্য একটা বিন্দুর মতন জিনিস যদি আপনি ধারণ করতে পারেন, সেটাই আপনাকে ভ্যালু দেবে আপনার জীবনে, আপনার মতন করে জীবনটাকে দেখার দৃষ্টিভঙ্গি। আমি এটাকে আমার মতন করে বলি, উই নিড টু লার্ন টু এলিমিনেট সামথিং, and that something can change your life or that something can transform your life। মানে একটা ডট সরিয়ে দেওয়ার জন্য ভ্যালুয়েশন 10 টাইমস বাড়তে পারে। আমরাও যদি আমাদের একটা বা দুটো এরকম হ্যাবিট আইডেন্টিফাই করতে পারি, যে হ্যাবিটটার জন্য আমার পারফরমেন্স গ্রোথ হচ্ছে না, যে হ্যাবিটটার জন্য আমি যেটা চাইছি ঠিক সেই জায়গাটা ছুঁতে পারছি কিন্তু ধরতে পারছি না, এটা খুঁজে বার করতে পারলে আপনি হয়ে যাবেন আপনার জায়গায় একজন কারিজমেটিক পারসন। ইউ বিকাম আ ম্যাজিশিয়ান ইন ইউর রেসপেক্টিভ ফিল্ড। ইভেন আপনি যেখানেই দাঁড়াবেন, যেখানেই আপনার গলা শোনা যাবে, লোকে মন্ত্রমুগ্ধের মতন হারিয়ে যাবে। যদি আমার শেখা, এটা আমার গুরুর কাছ থেকে, ওই এলিমিনেশন জিনিসটা শেখা। নেক্সট, CHANCE কি হলো? মানে চান্স। CHANCE, লাস্টের যে সিটা আছে, আমার হাতের দিকে তাকাবেন আপনারা, লাস্টের যে সিটা আপনি লিখেছেন, মানে যেখানে শেষ করেছেন, একদম শেষ করেছেন, সেখানে একটা 1 অ্যাড করে দিন। হাফ সার্কেল 1 কি হয়ে গেল এখন? চেঞ্জ। ইন্টারনাল মেসেজ, বাই চান্স উই নেভার বিকাম সাকসেসফুল অর অ্যাচিভার, বাই চেঞ্জ we can be the achiever, we can be the successful। মানে এটার আরেকটা ইন্টারনাল মানে কি, আপনার জীবনে এমন একটা ওই রকম দাগ দরকার, যে দাগটাকে ধারণ করতে পারলেই চান্স কি হয়ে যাবে? চেঞ্জে পরিণত হবে। চেঞ্জ থেকে ইউ স্টার্ট ট্রান্সফর্মিং অলসো। আই হোপ আপনারা জানেন নিশ্চয়ই ট্রান্সফরমেশনের মানে। একটা শুঁয়োপোকা বেশ কিছুক্ষণ একটা প্রসেসের মধ্যে থাকার পর কি হয়ে যায়? বাটারফ্লাই হয়ে যায়। দ্য সেম ওয়ে একটা পাথরের টুকরো, কয়লার টুকরো একটা স্পেসিফিক প্রেসারে থাকার পর সেটার নাম কি হয়ে যায়? ডায়মন্ড। ডায়মন্ড কিন্তু আর কয়লা হয় না। ঠিক সেরকম একটা
ছোট্ট বালির কণা যখন ঝিনুকের মধ্যে ঢুকে একটা সাডেন টাইম অবধি থাকে, সেটা হয়ে যায় মুক্ত। কিন্তু মুক্ত আর বালির কণা হয় না। দিস ইজ কল্ড ট্রান্সফরমেশন, মানে ইরিভার্সিবল প্রসেস। একবার পৌঁছে গেলে আর ফিরে আসা যাবে না। সো উই অল হ্যাভ দ্যাট এবিলিটিস টু ইনকালকেট দ্যাট টাইপ অফ কোয়ালিটিস। সেই জন্যই কোনটা এলিমিনেট করবেন, কোনটাকে অ্যাড করবেন, তার ডিসিশন আপনার। তার কারণ কনসিকুয়েন্স আপনার সাথে যাবে, যেটা বাংলায় আমরা জানি কর্মফল। আপনার কর্মের ফল আপনার সাথেই যাবে। ছোট